আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের সেমিফাইনাল কিছুক্ষণ বাদে শুরু হবে। আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা জাস্ট খেলা থাকে না, ভারত পাকিস্তানের মতো রাজনৈতিক দ্বন্দ্ব বা তার থেকে বেশি কিছু হয়ে যায়। কারণ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে 1982-তে ফকল্যান্ডের যুদ্ধ হয়েছিল। তাতে প্রায় 1,000 লোক নিহত এবং 5,000-এর বেশি আহত হয়। টোটাল ট্যালি হচ্ছে ব্রিটেনের 230 জন সেনা মারা যায়, আর্জেন্টিনার 650-এর কাছাকাছি সেনা মারা যায় এবং প্রচুর সেনা, আর্জেন্টিনার প্রায় কয়েক হাজার সেনা আহত হয়। এবং প্রায় 3-4 মাস ধরে সে সময় ফকল্যান্ডের যুদ্ধ চলেছিল। অ্যান্ড ফকল্যান্ডের যুদ্ধ সেই সময়ের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ ছিল, কারণ একটা যুদ্ধে 1,000 লোক মারা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর, বোধহয় গোটা 30-এর কাছাকাছি ফাইটার প্লেন ধ্বংস হয়েছে। ব্রিটেনের 3টে নৌজাহাজ ধ্বংস হয়েছে, আর্জেন্টিনার বোধহয় 4টে নৌজাহাজ ধ্বংস হয়েছে। এটা তো ভেরি মানে ওয়ার ইন এ ভেরি হিউজ স্কেল বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ইংল্যান্ড। সো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভারত পাকিস্তানের মতো সেই রাজনৈতিক দ্বন্দ্বের কিন্তু এখনও অবসান হয়নি। তো এখন আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আর্জেন্টিনার 600 কিলোমিটার একদম ইস্টে, পূর্বে, একদম আর্জেন্টিনার পায়ের তলায় হচ্ছে ফকল্যান্ড, একদম দক্ষিণ গোলার্ধের ওপরের দিকে, ফলে সবসময় একটু ঠান্ডা থাকে যাত্রা। ঠিক আছে, অনেকগুলো, এটা আর্কিপোলগো, অনেকগুলো দ্বীপের সমষ্টি, থাকে কয়েক হাজার লোক থাকে। এখন এই লোকগুলো এসেছিল 1690-তে, বহুদিন আগে। ব্রিটেন প্রথম এই দ্বীপটাকে আবিষ্কার করে, ইংল্যান্ডের লোকজন। তারপর সেটা স্প্যানিশরা রেখে দিয়েছিল 100-200 বছর। তারপর লাস্ট 250 বছর ধরে ওই আইল্যান্ডে ব্রিটিশ সেটলাররা থাকে। এবং আর্জেন্টিনার যেমন ভাষা স্প্যানিশ, ওখানে কিন্তু ভাষা ইংলিশ। অর্থাৎ এই আইল্যান্ডের খুব ছোট আইল্যান্ড, এটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেট টেরিটরি হিসেবেই চলে আসছিল। কিন্তু এটা ব্রিটেন থেকে 12,000 কিলোমিটার দূরে, আর্জেন্টিনার থেকে 600 কিলোমিটার দূরে। তো 1965-এ কী হলো, 1965-এ, এবং আর্জেন্টিনা আজকে থেকে নয়, যবে থেকে আর্জেন্টিনা স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্র তৈরি হচ্ছে, আর্জেন্টিনার কনস্টিটিউশন বোধহয় তৈরি হচ্ছে 1855 থেকে, তবে থেকে ওরা ফকল্যান্ড দ্বীপটাকে নিজের বলে দাবি করে। মানে আর্জেন্টিনার ওরা একটা নামও আছে, স্প্যানিশ নামও আছে। এবার ঘটনা কী হয়, অবভিয়াসলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনার ক্ষমতা এতটা ছিল না কি ও ব্রিটেনকে চটাতে পারবে। কিন্তু যা হয়, ব্রিটেন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু শক্তি হতে শুরু করে। এবং ইউএন চার্টার 1965-এ কী বললো, যে এইসব যত ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর টেরিটরিগুলো আছে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেট টেরিটরি আছে, এগুলো সব ছেড়ে দিয়ে এদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেলফ ডিটারমিনেশন অধিকারকে স্বীকৃতি দিতে হবে। তো তখন আর্জেন্টিনা পেয়ে বসলো যে না, তাহলে এই আইল্যান্ডটা আমার। কিন্তু এখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায়, সেটা ইউএন চার্টারে খুব ক্লিয়ার, যে সেখানকার লোকজনই ঠিক করবে তারা ব্রিটেনের সাথে থাকবে না থাকবে না। এবং ফকল্যান্ড যেটা হয়, যে যে সময় এই ঘটনাটা ঘটছে 1982, সেই সময় আর্জেন্টিনায় এক মিলিটারি শাসক বসে আছেন। তো তার জনপ্রিয়তা হারাচ্ছে। তো তিনি, যা হয়, মিলিটারি শাসকরা জনপ্রিয়তা বাড়ানোর জন্য ভাবলেন একটা ইজি টার্গেট খোঁজা যাক, চল এখন আমরা এই ফকল্যান্ড দ্বীপটাকে দখল করে নিই। তো কেন করলেন, কারণ সেই সময় ব্রিটেনের প্রচুর অর্থনৈতিক সংকট, মার্গারেট থ্যাচার সবে ক্ষমতায় এসছেন, ওই অর্থনৈতিক সংকটের জন্যই বললেন ব্রিটেনের আর এই অর্থনৈতিক ক্ষমতা নেই কি একটা 12,000 কিলোমিটার দূরের এসে এই দ্বীপটাকে রক্ষা করে। তো উনি ফুল ফোজেড আর্জেন্টিনা সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে দ্বীপটাকে দখল করে নিলেন। প্রায় 10,000 মতো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পাঠিয়ে আর্জেন্টিনা এই দুটো দ্বীপ দখল করে নেয়। এবং এই দ্বীপের যে ব্রিটিশ গভর্নর ছিল তাকে আত্মসমর্পণ করে এবং নিজস্ব একটা আর্জেন্টিনিয়ান গভর্নর দেয়। আমি আবার বলছি, এই দ্বীপের লোকেরা কখনোই আর্জেন্টিনার সাথে একাত্মবোধ করে না, তারা নিজেদেরকে ব্রিটিশ ভাবে। এবং তারা পরবর্তীকালে যে প্লেবিসাইট হয়েছে, তার আগেও যে ভোট হয়েছে, তাতে এটা বেশ পরিষ্কার। এবার হলোটা কি, এই দ্বীপের অধিবাসীরা তো আর্জেন্টিনার সাথে থাকতে চাইছে না, তারা তো ব্রিটেনকে এসএস পাঠাচ্ছে। সেই সময় মার্গারেট থ্যাচার দেখলেন, তার পরের বছর নির্বাচন, একটা ইলেকশনে জেতার একটা বড় ইস্যু, এবং তিনি ইলেকশনে জিতবেন বাইরে ফকল্যান্ড ওয়ার্ল্ডে জেতার জন্য। তো তিনি ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্স পাঠিয়ে দেন।
এবং ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার খুবই দরকার ছিল, কারণ আর্জেন্টিনিয়ান বায়ুসেনা, আর্জেন্টিনিয়ান এয়ারফোর্স খুবই শক্তিশালী। তাদের প্রায় 110-এর কাছাকাছি ফাইটার প্লেন ছিল, যেখানে আপনি বলতে পারেন যে ব্রিটেন মোটে 20টা মতো ফাইটার প্লেন পাঠাতে পেরেছিল, কারণ তার বেশি একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে পাঠানো যায় না। তো ঘটনাটা হচ্ছে, যাই হোক, এই যুদ্ধ ব্রিটেনের জয়লাভ হয় প্রায় 2 বছর ধরে, এবং টেরিফিক যুদ্ধ হয়, মানে ইটস নট লাইক এ স্মল কার্মিক সংঘর্ষ। আর্জেন্টিনা লজিস্টিক সাপ্লাই চেনে অত্যন্ত বাজে কারণে হেরে যায়, কারণ আর্জেন্টিনার সৈনিকদের মোটামুটি প্রায় ছেড়ে দিয়েছিল ওইসব ভূখণ্ডগুলোতে, এবং ব্রিটিশরা অ্যাম্বুশ করতে শুরু করে, এবং আস্তে 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 ওখান থেকে পুরো 3 মাসের মধ্যে সমস্ত আর্জেন্টিনান সেনাকে প্রত্যেকটা ঘাঁটি তাদের ছেড়ে দিতে হয়। ওকে, খুব মানে ম্যাসাকার বলবো না, বাট ইট ওয়াজ মানে কিছু কিছু যুদ্ধে তো আর্জেন্টিনার খুব বাজে অবস্থা হয়েছিল, বিকজ দে ডিড নট হ্যাভ লজিস্টিক সাপ্লাই। তো এই ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনার হারের পর, এবং আর্জেন্টিনার খেয়াল রাখবেন, মানে প্রায় 10,000 মতো, 6,000 মতো সেনা আহত হয়েছিল। অবভিয়াসলি মিলিটারি জনতার পপুলারিটি কমে, কিন্তু যেটা হয় ব্রিটেনের বিরুদ্ধে রাগটা তো বাড়ে। যেমন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, ভারতের বিরুদ্ধে রাগ, ভারতের পাকিস্তানের বিরুদ্ধে রাগ, রাইট। তারপর খেলা হলে ক্রিকেট মাঠে যা হয় আর কি, একই জিনিস এখানেও হয়েছে। তারপর 86-এ তো আরও কেলেঙ্কারি, কারণ 86-এ মারাদোনা হাত দিয়ে গোলটা দিল রেফারি, তখন তো ভিএআর ছিল না, রেফারি গোলটা অ্যালাউ করে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে গোলটা হয়নি। সেটার কারণে এবং ইংল্যান্ড এলিমিনেটেড হয়েছিল, এবং যার জন্য ইংল্যান্ডের আরও রাগ রয়ে গেছে। তো যাই হোক, এখন প্রায় আবার 40 বছর বাদে আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা হবে আজকে। তো এক্সপ্লোসিভ সিচুয়েশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দুটো দেশের মধ্যে ভারত পাকিস্তানের মতো সম্পর্ক। আশা করা যায় যে খেলোয়াড়রা মাঠে রেগে যাবেন না, কিন্তু সেই সময় 86-এ কিন্তু সেই চান্সটা ছিল। 86-এ আর্জেন্টিনা এবং ইংল্যান্ডে মাঠে প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। আমার মনে আছে ওই খেলাটা আমি দেখেছিলাম, দুটো কোয়ার্টার ফাইনাল ছিল, আমার মনে আছে আমি তখন কালনায় ছিলাম, খেলা দেখছি। ইট ওয়াজ ভেরি ব্যাড।